আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশা করছি সবাই ভালো আছো। দেখো, গত 2 দিন তো আমরা ক্লাস নিতে পারিনি। প্রথম দিন ছিল আমাদের ঝড়। ঝড়ের কারণে ক্লাসটা হয়নি। দ্বিতীয় দিন যেমন গতকালকে আমি নিজেই অসুস্থ ছিলাম। আমি ডাক্তার দেখাইতে গেছিলাম আর কি। তো ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারের অনেক কিছুই টেস্ট টেস্ট করালো, মানে করলো। টেস্ট করানোর পরে আমার মানে টেস্টের রেজাল্ট দিয়েছে, কিন্তু রেজাল্ট ভালো, কিন্তু আমি কেন জানি স্যাটিসফাইড হতে পারলাম না। আমার কিডনিতে পাথর ছিল, তো বলতেছে পাথর নাই। ইন দ্য মিন টাইম আমি হোমিও ওষুধ খেয়েছি অনেক, পাথর যাতে না থাকে সেজন্য। তো বলতেছে পাথর নাই। তারপরে ফ্যাটি লিভার ছিল, বলতেছে ফ্যাটি লিভার নাই। কারণ আমি আমার প্রায় 16 কেজি ওজন কমাইছি। তো সব মিলিয়ে বলতেছে এখন এগুলো নাই, এখন ওজন বাড়াইতে হবে। আমাকে মাছ মাংস খাওয়ার পরামর্শ বেশি দেওয়া হয়েছে। আর কিন্তু তারপরেও কেন জানি আমি স্যাটিসফাইড না। মনে হচ্ছে যে না, তাই কি হলো, এত এত সহজ সবকিছু এত ইয়েতেই ঠিক হয়ে গেল। তো যাই হোক, কুরবানি ঈদের পরে হয়তো বা আমি আবার চেক আপ করবো, করে তখনও যদি এই যে সেম রেজাল্ট, তখন মানে একটু কি বলবো এটাকে, যে একটু এনজয় করব বিষয়টাকে। তো যাই হোক, আমি আমাকে ঘুমের ওষুধ দেওয়া ছিল, গতকালকে সারা দিন আমি ঘুমাইছি। আজকেও আমি জুম্মার নামাজ মিস করেছি ঘুমের কারণে। আমি বিকেল পর্যন্ত ঘুমাইছি। এখনো চোখটা একেবারে ঢুলু ঢুলু অবস্থা। আমাকে আবার আরো ঘুমের ওষুধ দেওয়া আছে, আমি বলছি যে আর খাবো না। তো এরকম অবস্থা। যাই হোক, আমি আমার আমার আবার আলসারেরও সমস্যা আছে, আমাকে এন্ডোস্কোপি করতে দিয়েছে, তা আমি ওইটা করি নাই। তো ডাক্তার, যাই হোক ডাক্তারটা ভালো আর কি। কারণ ওই এন্ডোস্কোপি ইয়ে না দিলেও অন্যান্য ডাক্তাররা খেপে যেত, এর আগে যখন ইয়ে করেছি খেপে যায়। আর এবার উনি খেপে যান নাই, বরং উনি আরো খুব সুন্দরভাবে ওই আলসারের ওষুধটা লিখে দিয়েছেন। আমি ওষুধগুলো পরে আবার চেক করলাম, তো তো জিনিসটা ভালো লাগলো আর কি। আর দুই হাত মনে করে ইনজেকশন টিনজেকশন দিয়ে একেবারে ব্যথা করে করে ফেলছে। তো যাই হোক, সব মিলিয়ে এই মানে অন্তত এই রেজাল্টটা পেয়েছি। যে ফ্যাটি লিভারকে আমাকে নাই করতে হলে আমাকে 16 কেজি ওজন কমাইতে হয়েছে। তো 16 কেজি ওজন কমায় বর্তমানে আমার যে ওজন, হ্যাঁ তোমাদের মতো হয়তো একটা ছোটখাটো একটা মেয়ের ওজনের মতো আমার ওজন হয়ে গেছে এখন। তো ডাক্তার বলতেছে যে এখন আবার আপনি মাছ মাংস ডিম এগুলো বেশি বেশি খান, খায় ওজন বাড়াতে হবে। মিনিমাম 10-12 কেজি বাড়াইতে হবে। তা আমি বলছি ঠিক আছে, কুরবানি ঈদের পরে আবার দেখা হবে। যাই হোক, এটা গেল। আমরা পড়াশোনায় আসি। পড়াশোনায় হচ্ছে তোমাদের, আমি আমি তোমাদেরকে ফেসবুক গ্রুপে অ্যাড করে নিচ্ছি, তাই না? তো ফেসবুক গ্রুপে অ্যাড করে নিচ্ছি, আমরা যে ক্লাসের ভিডিওগুলো তৈরি করব, লেকচার শিট যা কিছু, এগুলো ফেসবুক গ্রুপেও আমি দিব। তোমরা ওইটা ফলো করতে পারো। কিন্তু ম্যান্ডাটরি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া, কারণ আমি আমার ওই ফেসবুক গ্রুপটা যে থাকবে কিনা এটা আমি জানি না। যদি চলে যায় তাহলে তো আবার সব হারায় যাবে। এই জন্য আমরা হাইলাইট করব এইটাতে। তবে ফেসবুক গ্রুপেও তোমরা সবকিছুই পেয়ে যাবে, আমি এটা আপলোড দিতে থাকবো, দিয়ে ফেলবো। ইভেন এখন আমি ফেসবুক গ্রুপ আমি ইনকগনিটো মোড থেকে অন করি, আমি এখান থেকে অন করতেছি না। কারণ এখানে অন করলে এখানে আমার আবার একটা মানে অনেক আগে 2020 সালে চাকরি ছেড়ে আসছে এক অফিসে, সেইখানে কার একটা আহ তোমার কি বলে বিদেশি একটা অ্যাকাউন্ট চালাইতাম। তো ওই অ্যাকাউন্টটা 2022 সালে নষ্ট হয়েছে, ওই অ্যাকাউন্টটা এখন শো করতেছে। এই জন্য যদি এখন আবার ওইটা অন করি তাহলে দুইটা মিলে কমিউনিটি গাইডলাইন ব্রেকের কারণে হয়তো বা আমার এটা নিষিদ্ধ হয়ে যেতে পারে। এই জন্য একটু ওয়েট করে করে আমি ফেসবুকটাকে আবার সামনের দিকে নিয়ে আসবো, তবে একটু ওয়েট করে। আচ্ছা। আর একটু সমস্যা হচ্ছে এই সব মিলে শারীরিক অসুস্থতা, ফেসবুক হ্যাক, হ্যাঁ আরো অন্যান্য কিছু ঝামেলা সব মিলিয়ে একটু সমস্যা। তোমরা একটু এটাকে একটু কনসিডার করো, ইনশাল্লাহ আমরা আবার সবকিছু স্মুথ হবে। ওকে, তো চলো আমরা, আমি তোমাদেরকে যে গতদিনের পিডিএফটা দিয়েছি, আজকে যে কয়টা প্রশ্ন আমাদের বাকি ছিল ওই কয়েকটা প্রশ্নই আমরা পড়বো।
আমি নতুন করে প্রশ্ন তৈরি করার সময় পাইনি। আর এই পুরো পিডিএফটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের প্রত্যেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সামনের দিনে পরীক্ষা নিব। সামনে তোমাদের রবিবারে আবার ক্লাস হবে। তো রবিবারে আমরা ওখান থেকে হয়তো বা দুইটা বা তিনটা প্রশ্ন আমরা লিখবো। তো চলো, আমি তোমাদেরকে যেটা দিয়েছিলাম, পিডিএফটা এখানে আছে, এই যে এটা। আচ্ছা, এখান থেকে না ওপেন করি। আমি তো মনে করেছি আজকে হয়তো জয়েনই করবে না। তো তোমরা অনেকজন জয়েন করেছো শুক্রবার। ওকে। স্যার, আমাদের যে লেকচার শিটটা দিয়েছেন ওটাতে ক্যাথেরাইন বেনেট নামে লাস্টে একটা ক্যারেক্টার আছে, কিন্তু স্যার ক্যাথেরাইন বেনেট নামে তো কোনো ক্যারেক্টার নাই। ক্যাথরিন বেনেট নামে? জি। আহ, ও, ক্যাথরিন বেনেট বলতে ওরা ওরা বোন কয়টা? পাঁচ বোন। স্যার, পাঁচ কিটি বোনের বেনেটকে মধ্যে বোঝানো ক্যাথেরিন হয়েছে। বেনেট নামে তো কোনো বোন নাই, তাই বলছি। কিটি হবে মেবি ওখানে। হ্যাঁ, কিটি বেনেটকে বোঝানো হয়েছে। ওই কিটিরই ফুল নাম হচ্ছে ক্যাথরিন। স্যার, বাংলাও তো পড়লাম ওখানে, শুধু তাই? কিটি দেখি, এই জন্য বলছি। আচ্ছা, আমি একটু সার্চ করে তাহলে দেখি। এই যে ক্যাথরিন, এই ক্যাথরিনেরই সংক্ষিপ্ত নাম হচ্ছে, তো এই যে উইকিপিডিয়াতে আছে, ক্যাথরিনেরই সংক্ষিপ্ত নাম হচ্ছে কিটি। হ্যাঁ, আমাদের আমাদের কি হয় অনেক সময়, খুব সুন্দর একটা নাম থাকা সত্ত্বেও আমাদের ছোট ভাই বোনদেরকে অনেকে বুড়ি বলে ডাকে না, বুড়ি, হ্যাঁ বুড়ি। তো ওই রকম একটা নাম আর কি। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা। স্যার, যেরকম এলিজাবেথের লিজি ছিল ওরকম তাহলে এটা। হ্যাঁ, 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 এরকম। আচ্ছা। আচ্ছা, এখানে আমি একটু বড় করে দেখি। কিটি বানান কি বলতেছে? কে, কে আই টি ওয়াই? KITTY। এই দেখো কিটি, কিটি, এই দেখো ব্র্যাকেটে দিয়ে দিয়েছে ক্যাথরিন। টু ডটার্স, কিটি, ক্যাথরিন, লিডিয়া, আর ইয়াঙ্গার গার্লস। আচ্ছা। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা চলে যাই আমাদের এই প্রশ্নটাতে। ওকে, তো চলো আমরা এটা পড়ি। হোয়াই ডাজ এলিজাবেথ টার্ন ডাউন ডার্সিস প্রপোজাল? আমাদের এলিজাবেথ কেন ডার্সির যে প্রপোজাল সেটাকে তিনি কেন টার্ন ডাউন করলেন, মানে কি বলে এটাকে, প্রথমে মেনে নিলেন না? এই মেনে নিলেন না কেন, সেটাই বলতেছে। দেখো, ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস এলিজাবেথ টার্নস ডাউন মিস্টার ডার্সিস ফার্স্ট ম্যারেজ প্রপোজাল ফর সেভারাল রিজনস। অনেকগুলো কারণে তিনি এইটাকে শুরুতে রিজেক্ট করে দেন, মেনে নেননি। তার প্রথম কারণ, মিস্টার ডার্সি ইনসাল্টস হার বাই সেইং দ্যাট হি লাভস হার এগেনস্ট হিজ উইল অ্যান্ড বেটার জাজমেন্ট। মিস্টার জার্সি সর্বপ্রথমে যেটা করে, প্রথম যে কারণ সেটা হলো যে তাকে ইনসাল্ট করে। ইনসাল্ট করে। ইনসাল্ট করে কি বলে? বাই সেইং দ্যাট হি লাভস হার, সে তাকে ভালোবাসে তার ইচ্ছার বিরুদ্ধে এবং তার বেটার জাজমেন্টের বিরুদ্ধে। অর্থাৎ ভালোবাসে কিন্তু মন থেকে না। বা এর চেয়ে আরো ভালো থাকতে পারে। আহ, এরকম একটা মানে, হয় না যে খাবারে অরুচি কিন্তু খেতে হয়, এরকম একটা ভালোবাসা আর কি। দিস মেক্স এলিজাবেথ ফিল ব্যাড because he sounds like he is ashamed of his feelings for her. এটা এলিজাবেথকে একটা বাজে অনুভূতি দেয়। কারণ
আমাদের এই মিস্টার ডার্সি তিনি এমন ভাবে কথাটা বলেন যেন তার প্রতি যে তার ভালোবাসাটা তৈরি হয়েছে এটার জন্য সে লজ্জিত। অর্থাৎ এলিজাবেথ ফিল করতেছেন যে ডার্সি যে এলিজাবেথের প্রতি একটু নরম হয়েছে, একটু ফিলিংস আসছে, এই ফিলিংসটার জন্য মনে হয় ডার্সি লজ্জিত যে এরকম একজন নিচু ক্লাসের মেয়ের জন্য আমার ভালোবাসা এসেছে, আমি ভালোবাসা ফিল করতেছি, একটু শরম লাগতেছে এটার জন্য হয়তো বা তার, এটা ভাবতেছে আমাদের এলিজাবেথ। তো এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে এলিজাবেথ ইজ অ্যাংরি বিকজ শি বিলিভস মিস্টার ডার্সি হ্যাজ ট্রিটেড হার ফ্যামিলি পোরলি। এলিজাবেথ অ্যাংরি হয়ে আছে, রেগে আছে। সেকেন্ড কারণ, রেগে রেগে থাকার কারণটা কি, সে বিলিভ করে যে মিস্টার ডার্সি এলিজাবেথের যে ফ্যামিলি, বেনেট যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিটাকে সে খুব বাজেভাবে পোরলি ট্রিট করে। পোরলি এটাকে মানে নিয়ে চিন্তা করে, মানে নিচু ক্লাস এরকম চিন্তা করে, এটা সে ভেবেছে। She thinks he is too proud and looks down on them. আমাদের এই অর্থাৎ এলিজাবেথ সে মনে করে যে ডার্সি হয়তো বা খুব বেশি প্রাউড, অ্যারোগেন্ট, হটি, এবং সে এর কারণেই সে তাদের যে বেনেট ফ্যামিলি, সে বেনেট ফ্যামিলিটাকে লুক ডাউন করে, হ্যাঁ, হেট করে। She also blames him for convincing Mr. Bringley not to marry her sister Jane. আমাদের এই এলিজাবেথ সে আরো দোষারোপ করে যে মিস্টার ডার্সি হয়তোবা মিস্টার ব্রিংলিকে কনভিন্স করেছে, বুঝিয়েছে, যাতে করে মিস্টার ব্রিংলি তার যে আরেকটা বোন আছে জেন, তাকে যাতে বিয়ে না করে, মানে বিয়ে ভেঙে দিয়েছে তার বোনের, এটা সে মনে করে। Elizabeth loves her sister very much and is hurt by this. এলিজাবেথ তার বোনকে অনেক ভালোবাসে এবং এই যে তার বিয়েটা ভেঙে দিয়েছে এটা মনে করে সে অনেক ব্যথিত হয়, অনেক কষ্ট পায়। তাহলে এটা হলো সেকেন্ড কারণ। এটাকে আমরা যদি এইভাবে দেই তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। ফার্স্ট কারণ, সেকেন্ড কারণ, থার্ড কারণ। থার্ড কারণটা হচ্ছে এলিজাবেথ হ্যাজ হার্ড ফ্রম মিস্টার উইকহ্যাম দ্যাট মিস্টার ডার্সি ট্রিটেড হিম আনফেয়ারলি। থার্ড কারণ হচ্ছে এই এলিজাবেথ শুনেছে মিস্টার উইকহ্যামের কাছ থেকে যে ডার্সি তাকে আনফেয়ারলি, মানে একটু অন্যরকম ভাবে ট্রিট করে, মানে ওই যে নিচু ক্লাস বা বস্তির মেয়ে এই টাইপের আর কি ভাবে হয়তো বা ট্রিট করে, অথবা মেয়েটার স্বভাব চরিত্র ভালো না, এরকম ভাবে ট্রিট করে। She trusts Mr. Wickham's story and thinks Mr. Darcy is a cruel person. এই এলিজাবেথ সে মিস্টার ডার্সির গল্প, মানে সে একটা গল্প দিয়েছে আর কি বানিয়ে, সেই গল্পটাকে সে বিশ্বাস করেছে এবং সে একই সঙ্গে মনে করেছে যে মিস্টার ডার্সি হয়তো বা খুবই নিষ্ঠুর প্রকৃতির লোক। Elizabeth tells Mr. Darcy all these reasons when she says no to him. এবং মিস্টার এখন কথা হচ্ছে যে এলিজাবেথ যে এত কিছু মনে করে তাকে মানে তার প্রপোজালটা ফিরিয়ে দিয়েছে, রিজেক্ট করেছে, এটা আমরা কিভাবে জানলাম, তাই না? আমরা জানলাম যে যখন এলিজাবেথ মিস্টার ডার্সিকে নো বলেছে, যে না আমি প্রপোজালটাকে না করে দিচ্ছে, তখন না করার সময় সে এই কথাগুলো বলেছে। She says he is the last man she would ever marry. সে বলেছে যে সেই হবে লাস্ট ব্যক্তি যাকে সে বিয়ে করবে, মানে এক কথা আমি যাকে বিয়ে করব সেই লাস্ট ব্যক্তি, আমি আর অন্য কারো দিকে হাত বাড়াবো না বা অন্য কাউকে বিয়ে করবো না, সুতরাং আমি ভেবে চিন্তে বিয়ে করব। অনেক সময় মানুষ এরকম করে না যে বিয়ে বারবার তো করবো না, একজনকেই করব, তো ভেবে চিন্তে করব। আমি তোমাকে বিয়ে করে কি ঠকবো নাকি, পরবর্তীতে আবার বিয়েটা ভেঙে যাবে, তুমি অহংকারী। তো এটা সে বলতেছে। Elizabeth's strong feelings and sense of justice makes her reject his proposal
even though it could have given her a comfortable life. এলিজাবেথের যে শক্তিশালী একটা ফিলিংস, শক্তিশালী একটা অনুভূতি, একটা আবেগ, এবং তার যে সেন্স অফ জাস্টিস, ন্যায় বিচারের যে সেন্স, মেক হার রিজেক্ট হিজ প্রপোজাল। অর্থাৎ তার এই শক্তিশালী ফিলিংস এবং তার এই ন্যায় বিচারের বা জাস্টিসের যে সেন্স, এটাই এই প্রপোজালটাকে রিজেক্ট করতে শক্তি জুগিয়েছে বা রিজেক্ট করার জন্য তাকে উদ্বুদ্ধ করেছে। ইভেন দো, এমনকি ইট কুড হ্যাভ গিভেন হার এ কমফোর্টেবল লাইফ, এমনকি এটা তাকে একটা কমফোর্টেবল লাইফও দিয়েছে। মানে কোনো ব্যক্তি যদি দেখবা যে তার শক্ত মানসিকতা থাকে, না বলার ক্ষমতা যদি কারো থাকে, আর যদি সেন্স অফ জাস্টিস থাকে, ন্যায় বিচার ন্যায় অন্যায় বুঝতে পারে, তাহলে সেই লোক সুখী হয়। এমন অনেক লোক আছে সমাজে, দেখবা তোমরা, আমরাও জানি যে আমরা অনেক সময় অনেককে না বলতে পারি না। তুমি নিজে বিপদে পড়ে যাচ্ছ, তারপরও না বলতে পারতেছো না। তোমার কাছে আছেই 100 টাকা, তুমি জানো যে 100 টাকা দিয়ে আমি হয়তো তুমি মেসে থাকো, তোমার বিকেলে একটা নাস্তা করা দরকার, কিন্তু তোমার এক বন্ধু চাইলো, তার হয়তো তেমন কোনো জরুরি দরকার না, সে একটা জায়গায় ঘুরতে যাবে, কিন্তু তোমার তো খাওয়াটা জরুরি, কিন্তু তুমি না করতে পারতেছো না, দিয়ে দিলা। এতে করে কি তোমার কষ্টে পড়ে গেলা তুমি। তো এরকম না বলতে পারাটাও একটা বিষয়। না বলতে পারাটা একটা স্কিল। যেমন তোমরা যারা ফ্রিল্যান্সিং করো, অনেকে ফ্রিল্যান্সিং করো, তোমরা জানো অনেক সময় একটা কাজের দাম হচ্ছে ধরো $100, কিন্তু তোমার যে ক্লায়েন্ট সে বলবে $50। মানে এই সময় তুমি যদি মনে করতে তো যাই হোক, $50 মানেও তো 5,000 টাকা, করে ফেলি, বসেই তো আছি। তো এটা তোমার লস। কিন্তু এই জায়গায় যদি তুমি না বলতে পারো, তাহলে তুমি তো দেখবা যে 100-তে 100 পাচ্ছই। ইভেন ভালো কাজ করার পরে তোমাকে আবার $10-20 ইয়ে দিবে, বোনাস দিবে। আর তুমি মেন্টালি কমফোর্টেবল অবস্থায় থাকবা। তো এই জন্য না বলতে পারাটা একটা গুণ। এই 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 সম্পর্কিত একটা বইও আছে, হ্যাঁ, যে না বলা শিখুন। বইটা আমার কাছে নাই, এখন চুরি হয়ে গেছে আর কি। তো তোমরা বিভিন্ন জায়গা থেকে এই বইগুলো কালেক্ট করে এই বইগুলো পড়ার ট্রাই করো, জীবনে সুখী হবে না বলতে পারাটা। এটা একটা স্কিল, না বলতে পারাটা। She wants to marry for love and respect. সে ভালোবাসা এবং সম্মানের জন্য বিয়ে করতে চায়, নট ফর মানি অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। সামাজিক মর্যাদা বা টাকা পয়সার জন্য না। হুম। তো এই হচ্ছে আমাদের, তাকে, তার এই যে প্রপোজাল, সেই প্রপোজালটাকে টার্ন ডাউন করা বা রিজেক্ট করা, মানে এটা এটা এগুলো হচ্ছে কারণ, এই তিনটা কারণ আর কি। এবার আসো এখানে। ওষুধ খানা ভালো হতে পারে। তো খাবো, আমিও খাবো। ঠান্ডা ওষুধ খাবি? ঠান্ডা ওষুধ খাবি? আমরা অনেক সময়, এটা আমার ক্ষেত্রে ঘটে, হ্যাঁ, দোকানে গেলে দেখা যাচ্ছে একটা মাছের দাম বলতেছি, মাসালা হয়তো বললো যে এটা 300 টাকা কেজি। মানে ওইটা আমি নিব না, কিন্তু তারপরে নিব না এটা বলতে পারতেছি না। হ্যাঁ, কোনো কারণে সে আমাকে দিয়েই দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে দিয়েই দেয়। আমি জানতেছি যে এটার দাম বেশি হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তারপরেও দিয়েই দেয়। ওই যে না বলতে পারি না, ওই না বলতে না পারার কারণে অনেক সময় ঠকতে হয়। এই জন্য না বলা একটা স্কিল। এটা তোমরা চর্চা করো। তোমাদের মধ্যে অনেকেও আছো যে এরকম না বলতে পারতেছো না, পারো না। আর বিয়ের সময় হলে তো অনেকের ক্ষেত্রে এরকম তো হবেই, মনে খুঁতখুঁতি আছে কিন্তু না বলতে পারতেছো না। এবার দেখো 7 নাম্বার, ডেসক্রাইব এলিজাবেথ প্রেজুডাইস প্রেজুডিস এগেনস্ট জার্সি। প্রেজুডিস বলতে এখানে ভুল ধারণা। হুম, এখানে ভুল ধারণা, কুসংস্কার আছে, কুসংস্কারও কাইন্ড ভুল ধারণা, এখানে ভুল ধারণা আর কি। এলিজাবেথ জার্সি সম্পর্কে তার যে ভুল ধারণাগুলি সেগুলো বর্ণনা করতে বলা হচ্ছে। দেখো, ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাই জেন অস্টিন, এলিজাবেথ বেনেট হ্যাজ স্ট্রং নেগেটিভ ফিলিংস অ্যাবাউট মিস্টার ডার্সি ফ্রম দ্য বিগিনিং। এই নাটকটার ভেতরে এলিজাবেথ বেনেটের ডার্সি সম্পর্কে খুবই শক্তিশালী একটা নেগেটিভ
চিন্তা ভাবনা প্রথম থেকেই ছিল, প্রথম থেকেই আছে। When Elizabeth first meet Darcy at a party, she hears him say that she is not pretty enough to dance with. যখন এলিজাবেথ সর্বপ্রথম ডার্সির সাথে মিট হয় একটা পার্টিতে, সে শুনতে পায় যে ডার্সি তার সম্পর্কে বলতেছে যে এলিজাবেথ অতটা সুন্দরী না এবং তার সাথে সে নাচতে চায় না। দিস মেক্স এলিজাবেথ ফিল ইনসাল্টেড অ্যান্ড হার্ট। এই কথাটা এলিজাবেথকে অনেক অপমানিত করে এবং দুঃখিত করে। ল্যাটার পরবর্তীতে এলিজাবেথ লার্নস ফ্রম হার ফ্রেন্ড মিস্টার উইকহ্যাম দ্যাট ডার্সি ট্রিটেড হিম ভেরি ব্যাডলি। পরবর্তীতে এলিজাবেথ আরো জানতে পারে তার বন্ধু মিস্টার উইকহ্যামের কাছ থেকে যে ডার্সি আহ, তাকে খুব ব্যাডলি ট্রিট করে, মানে নিচু ক্লাস, সুন্দরী না, হ্যাঁ, স্মার্ট না, এরকমটা। উইকহ্যাম টেলস এলিজাবেথ দ্যাট ডার্সি ডিনাইড হিম আ গুড জব দ্যাট ওয়াজ প্রমিসড টু হিম। উইকহ্যাম আরো বলে যে ডার্সি হচ্ছে খারাপ মানুষ। কেন খারাপ দেখো, বলতেছে যে এলিজাবেথকে সে বলতেছে যে ডার্সি তাকে একটা ভালো জব দেওয়ার কথা বলেও দেয়নি। সে প্রতিজ্ঞা করেছিল, প্রমিস করেছিল, কিন্তু সেই জবটা তাকে দেয়নি। তাহলে এলিজাবেথের কাছে বলল যে ডার্সি একজন প্রতিজ্ঞা ভঙ্গকারী। এলিজাবেথ বিলিভস উইকহ্যামস স্টোরি অ্যান্ড থিংস ডার্সি ইজ মিন অ্যান্ড আনফেয়ার। এলিজাবেথ মিস্টার উইকহ্যামের এই গল্পটাকে বিশ্বাস করে নিল এবং সে মনে করলো যে ডার্সি হচ্ছে খুবই নিচু প্রকৃতির একটা লোক এবং অসভ্য একটা লোক, খারাপ লোক। একদিকে তো নিজের কানে শুনেছেই নিজের ওর ব্যাপারে একটা কথা, আবার উইকহ্যাম যখন এই কথাটা বলেছে তখন তার যে রাগ, ক্রোধ এবং ঘৃণার যে অনুভূতিটা সেটা আরো স্ট্রং হয়েছে। এলিজাবেথ অলসো সিজ ডার্সি অ্যাজ প্রাউড অ্যান্ড অ্যারোগ্যান্ট। এলিজাবেথ আরো যে জিনিসটা দেখেছে যে ডার্সি, মানে যেটা মনে করে আর কি, যে ডার্সি অনেক প্রাউড, অনেক গর্ব করে, অহংকারী এবং অনেক অ্যারোগ্যান্ট, অনেক ঔদ্ধত্য প্রকাশকারী আর কি। হি ডাজন্ট টক মাচ টু পিপল হি থিংস আর বিলো হিম, হুইচ মেক্স এলিজাবেথ থিংস হি লুকস ডাউন অন আদার্স। সে তার চাইতে নিচু যেই ক্লাসের মানুষগুলি তাদের সাথে খুব বেশি কথাবার্তা বলে না। এইটাই এলিজাবেথকে মনে করিয়েছে, বা এলিজাবেথ এটার কারণে মনে করে যে হয়তোবা ওই নিচু ক্লাসের লোকদেরকে সে লুক ডাউন করে, ঘৃণা করে, হেট করে। When Darcy proposes to Elizabeth, he talks about her family's low status and bad manner. যখন ডার্সি প্রপোজ করে এলিজাবেথের কাছে, প্রপোজ করার সময়ও ডার্সি এলিজাবেথের ফ্যামিলির যে লো স্ট্যাটাস এবং বাজে যে আচার আচরণগুলি রয়েছে, অভ্যাসগুলি রয়েছে, সেগুলোর ব্যাপারেও সে কথাবার্তা বলে। দিস অফেন্ডস এলিজাবেথ ইভেন মোর, এবং এইটা এলিজাবেথকে আরো বেশি আঘাত দেয়। হি ফিলস দ্যাট ডার্সি ডাজন্ট রেসপেক্ট হার অ্যান্ড হার ফ্যামিলি। এলিজাবেথ ফিল করে যে ডার্সি হয়তোবা তাকে এবং তার ফ্যামিলিকে অতটা সম্মান করে না। বিকজ অফ অল দিস রিজনস, এই সমস্ত কারণে এলিজাবেথ জাজেস ডার্সি হার্শলি অ্যান্ড বিলিভস হি ইজ নট গুড পারসন। এই সকল কারণে ডার্সি এলিজাবেথকে খুব কঠোরভাবে বিচার বিবেচনা করে এবং সে বিশ্বাস করে ডার্সি একজন খারাপ মানুষ, গুড পারসন না। She doesn't know that there is more to Darcy's actions and character. সে জানে না যে ডার্সির ক্যারেক্টারের আরো অনেক কিছু আছে, ডার্সির আরো অনেক কাজকর্ম আছে যেগুলো ভালো লাগার মতো, এটা সে জানে না। As the story goes on, Elizabeth learns the truth and sees Darcy in a new light.
স্টোরি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এলিজাবেথ তখন জানতে পারে সত্যি ঘটনাটা বা সত্য বিষয়গুলি, এবং দেখে যে ডার্সির মানে ডার্সির লাইফের যে বিষয়গুলি, নতুন যে আলোগুলি সেগুলো সে দেখতে পায় আর কি। বাট অ্যাট ফার্স্ট হার প্রেজুডিস মেক্স হার ডিসলাইক হিম স্ট্রংলি। কিন্তু শুরুতে তার যে ভুল বোঝা, ডার্সিকে সে যে ভুল বোঝে, এইটা তাকে স্ট্রংলি ডিসলাইক করতে বাধ্য করে বা হেল্প করে আর কি। এগুলো এগুলো কিন্তু 10 মিনিটে লিখতে হবে। 10-12 মিনিটে লিখতে পারার মতো কিন্তু এটা। আর এটা লিখতে 2 পেজ লেখা হয়ে যাবে। তো এই নোটগুলো কিন্তু ভালো নোট, যদি লিখে দিয়ে আসতে পারো ভালো মার্কস পাবা। তুমি তোমার ভাষায় লিখবা, যদি এরকমটা, এটা মুখস্থ করতে বলতেছি না, কিন্তু এই আইডিয়াগুলো মাথায় নিয়ে এগুলো নিজেদের মতো করে লিখে দিয়ে আসবা। এবার আসো, ডেসক্রাইব এলিজাবেথ ফার্স্ট ইমপ্রেশন অফ ডার্সি। এলিজাবেথের ডার্সির প্রতি তার যে প্রথম যে ইমপ্রেশনটা, প্রথম যে কি বলে এটাকে, ইমপ্রেশনের বাংলা কি, আবেগ বা প্রথম যে অনুভূতি, সেটা কি, সেটা আমাদেরকে বলতে হচ্ছে এখন। In Pride and Prejudice, Elizabeth Bennet first meet Mr. Darcy at a ball. প্রাইড অ্যান্ড প্রেজুডিসে এলিজাবেথ বেনেট এই মিস্টার ডার্সিকে সর্বপ্রথম দেখে একটা বলে। বল হচ্ছে একটা নাচের অনুষ্ঠান আর কি বলতে পারো। She finds him to be very handsome but also very proud. সে তাকে অনেক হ্যান্ডসাম, গুড লুকিং হিসাবে দেখে, কিন্তু একই সঙ্গে তাকে অনেক অহংকারীও মনে করে। মিস্টার ডার্সি ডাজন্ট ওয়ান্ট টু ডান্স উইথ এনিওয়ান হি ডাজন্ট নো, অ্যান্ড হি সিমস টু লুক ডাউন অন দ্য পিপল অ্যাট দ্য বল। মিস্টার ডার্সি যাদেরকে চিনে না তাদের সাথে সে নাচতে চায় না, এবং তাকে দেখে মনে হয়েছে সে যেন এই বলে, এই নাচের অনুষ্ঠানে হয়তো মানুষকে হেট করতেছে, লুক ডাউন করতেছে, তাকে দেখে এটা মনে হয়েছে। When Elizabeth hears him say that she is only tolerable and not pretty enough to tempt him, she feels insulted and thinks he is rude. যখন এলিজাবেথ শুনতে পায় এই যে এলিজাবেথ সম্পর্কেই মিস্টার ডার্সি বলতেছে যে হি ইজ অনলি টলারেবল, মানে চলে, কোন রকম চলে, এই কথাটা যখন বলে তখন, এবং আরেকটা কথা বলে যে সে অতটা সুন্দরী না আমাকে টেম্পট করার মতো, মানে আমাকে আনন্দ দেওয়ার মতো অতটা সুন্দরী না, এই দুইটা কথা শোনার পরে সে একটু ইনসাল্টেড হয়, অপমানিত হয় আমাদের এলিজাবেথ, এবং সে তখন মনে করে যে মিস্টার ডার্সি হয়তো বা অনেক রিউড টাইপের লোক, কর্কশ, অনেক আহ, মানে অহংকারী এই টাইপের লোক। Elizabeth sees Mr. Darcy as a man who thinks he is better than others because he is because of his wealth and social status. এলিজাবেথ মনে করে বা এলিজাবেথ দেখে যে মিস্টার ডার্সি হয়তো মনে করতেছে যে সে অন্যান্য মানুষদের চাইতে বেটার, কারণ তার সম্পদ রয়েছে, সামাজিক অবস্থান রয়েছে। She notices that he doesn't smile much and doesn't make an effort to talk to people. সে আরো নোটিশ করে যে সে অত বেশি কথা বলতে হাসতেছে না, এমনকি সাধারণ মানুষদের সাথে কথা বলার চেষ্টা করতেছে না। এলিজাবেথ থিংস হি ইজ কোল্ড অ্যান্ড আনফ্রেন্ডলি। এলিজাবেথ মনে করে যে সে হয়তোবা অনেক ঠান্ডা মেজাজের, কোল্ড এবং আনফ্রেন্ডলি এবং অবন্ধুসুলভ, খুব গম্ভীর এবং অবন্ধুসুলভ। হার ফার্স্ট ইমপ্রেশন অফ হিম ইজ নেগেটিভ, এবং তার প্রথম ইমপ্রেশনটাই ডার্সির ব্যাপারে সেটা হচ্ছে পুরোটাই নেগেটিভ।
and she decides that she doesn't like him, এবং সে সিদ্ধান্ত নেয় যে সে তাকে পছন্দ করে না। এলিজাবেথ অলসো কম্পেয়ার্স মিস্টার ডার্সি টু মিস্টার ব্রিংলে, হিজ ফ্রেন্ড। এলিজাবেথ কম্পেয়ার করে মিস্টার ডার্সিকে তার বন্ধু মিস্টার ব্রিংলের সাথে। মিস্টার ব্রিংলে ইজ চেয়ারফুল, কাইন্ড অ্যান্ড পোলাইট টু এভরিওয়ান। মিস্টার ব্রিংলে হচ্ছে খুবই চেয়ারফুল, মানে খুবই আনন্দ নিয়ে থাকতে পছন্দ করে, খুবই দয়ালু, সবার সাথে কথাবার্তা বলে, খুব ভদ্র। দিস মেক্স ডার্সিস প্রাইড স্ট্যান্ড আউট অ্যান্ড ইভেন মোর টু এলিজাবেথ। এবং এই যে কম্প্যারিজনটা দেখতেছে, মানে পাশাপাশি দুইটা লোককে দেখতেছে, দুইজন দুই রকম, এবং এটাই মূলত হচ্ছে ডার্সির যে অহংকার, সেই অহংকারটাকে প্রকাশ করেছে বেশি এই এলিজাবেথের কাছে। যে দুই বন্ধু, একজন সবার সঙ্গে মিশতেছে, আরেকজন মিশতেছে না, একটু রিজার্ভ থাকতেছে। তার টাকা পয়সা আছে এই জন্যই হয়তোবা, গুড লুকিং এই জন্য হয়তোবা, শুধু তাই না, সে আবার তার সম্পর্কে এই কথা বলেছে। তো সব মিলিয়ে সে ডার্সিকে একটু বেশি, মানে রিউড মনে হয়েছে তার। সে বিলিভস মিস্টার ডার্সি ইজ টু প্রাউড অ্যান্ড অ্যারোগেন্ট। সে বিশ্বাস করে যে মিস্টার ডার্সি খুবই অহংকারী এবং খুবই, মানে অধ্যত্ত আর কি, ওইটা এটা অহংকারী আর কি বলতে পারো। and this impression stays for her for a long time, এবং এই ইমপ্রেশনটা তার ভেতরে অনেক সময় পর্যন্ত থেকেছে। তো এই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। এবার আসে 9 নাম্বারটা। 9, 10, 11 তিনটা আছে না? আমার ঘুমের ওষুধের প্রভাবটা এখনো কাটেনি। আমি খেয়েছি গত রাতের আগের রাত্রিতে। হ্যাঁ, গতকাল সারাদিন ঘুমাইছি, আজকেও ঘুমাইছি, বিকেল থেকে একটু ঘুম, কিন্তু ঘুমের রেস্টটা যায়নি। আমি আমার সারা জীবনে এবার দিয়ে মনে হয় 3বার ঘুমের ওষুধ খেলাম, এবং যতবারই ঘুমের ওষুধ খাইছি, একবার একটা দুইটা, ততবার এই অবস্থাই হয়। আমি 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 শুনেছি মানুষ নাকি দুইটা তিনটা চারটা খায়াও ঘুম ঘুম ধরে না। তো আমার ক্ষেত্রে উল্টো, মানে খাইলেই হইছে। আচ্ছা, হোয়াই ডাজ মিস্টার বেনেট ট্রাই টু পারসুয়েড মিস্টার বেন হোয়াই ডাজ মিসেস বেনেট ট্রাই টু পারসুয়েড মিস্টার বেনেট টু পে এ ভিজিট টু মিস্টার ব্রিংলে? কেন মিসেস বেনেট চাচ্ছে এই মিস্টার বেনেটকে, যাতে করে সে মিস্টার ব্রিংলের সাথে দেখা করে? কেন? হুম, কেন তাকে প্রেসার দিচ্ছে, পার্সুয়েট করতেছে কেন? পার্সুয়েট বলতে অনুসরণ করা আর কি, যদিও মানে কেন তাকে একটু প্রেসার দিচ্ছে, যাও যাও ওর সাথে দেখা করো। এক কথাই অ্যান্সার, তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, তাই না? মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু এক কথা লিখলে তোর মার্কস দেবে না, এই জন্য আমাদেরকে এতগুলো লিখতে হবে, একই কথা বারবার আসতেছে, দেখো। In Pride and Prejudice, Mrs. Bennet tries to persuade Mr. Bennet to visit Mr. Bingley for a simple reason. বলতেছে একটা সিম্পল রিজনের কারণে এই প্রাইড অ্যান্ড প্রেজুডিসে মিসেস বেনেট অর্থাৎ ওয়াইফ, মিস্টার বেনেট অর্থাৎ হাজবেন্ডকে বলতেছে, যাও তুমি মিস্টার বিংলের সাথে দেখা করো। মিস্টার ব্রিংলে ইজ আ ওয়েলদি অ্যান্ড সিঙ্গেল ম্যান হু হ্যাজ জাস্ট মুভড ইনটু দ্য নেইবারহুড। মিস্টার বিংলে সে একজন সম্পদশালী এবং সিঙ্গেল ম্যান, এখনো বিয়ে শাদী করেনি, এবং সে কেবলই এসেছে তাদের পাশের নেইবারহুডে। নেইবারহুড বলতে পাশের গ্রাম বা পাশের পাড়া। হ্যাঁ, এরকম আমাদের আমাদের বাংলাদেশে তো আর নেইবারহুড বলে না, আমরা বলি আমাদের পাশের গ্রাম বা পাশের পাড়া, এরকম। মিসেস বেনেট হ্যাজ 5 daughters and she wants one of them to marry মিস্টার ব্রিংলে। মিসেস বেনেটের 5টা মেয়ে রয়েছে, এবং সে চায় যে এই 5 জনের ভেতরে কারোর সাথে এই মিস্টার ব্রিংলের সাথে যেন বিয়ে দিয়ে দিতে পারে। She believes that Mr. Bringley is a perfect match for one of her daughters because he is rich and of high social status. সে বিশ্বাস করে, অর্থাৎ ব্রিং মিসেস বেনেট
অর্থাৎ আমাদের এই যে মেয়েদের মা আর কি, সে বিশ্বাস করে যে মিস্টার ব্রিংলে সে একজন পারফেক্ট ম্যাচ, তার মেয়েদের সাথে মানাবে পারফেক্টলি কোনো একজনের সাথে, এবং তার সাথে যে বিয়ে বিয়ে দিতে চায় সে, কারণ সে হচ্ছে ধনী এবং একই সঙ্গে তার সামাজিক একটা মর্যাদা রয়েছে। মিসেস বেনেট থিংস দ্যাট ইফ মিস্টার বেনেট ভিজিট মিসেস ব্রিংলে, it will be easier for their family to meet him. মিসেস বেনেট সে মনে করে যে যদি মিস্টার বেনেট মিস্টার বিংলের সাথে দেখা করে, তাহলে তাদের ইট উইল বি ইজিয়ার ফর দেয়ার ফ্যামিলি, তাদের ফ্যামিলির জন্য এটা সহজ হয়ে যাবে তার সাথে দেখা করতে। দিস ফার্স্ট ভিজিট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ দ্য প্রপার ওয়ে টু ইন্ট্রোডিউস দেয়ার ফ্যামিলি টু মিস্টার বিংলে। এই প্রথম ভিজিটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই হচ্ছে একটা সঠিক মাধ্যম যেটার মাধ্যমে তাদের ফ্যামিলির সাথে মিস্টার বিংলের একটা দেখা সাক্ষাৎ হয় আর কি। ইন দোজ টাইমস, এই সময়ের মধ্যে, ইট ওয়াজ কমন, অর্থাৎ ওই সময়ের ভেতরে ইট ওয়াজ কমন ফর মেন টু ভিজিট নিউ নেইবার্স ফার্স্ট। ওই সময় অর্থাৎ যে সময়ের স্টোরি, সেই সময়টাতে এটা একটা কমন ট্রেন্ড ছিল যে আহ, নতুন মানুষ বা নতুন কোনো নেইবার আসলে এই পুরাতন যারা ওই এলাকার বাসিন্দা তারা তার সাথে গিয়ে দেখা করবে, এটাই ওই সময়ের নিয়ম ছিল। ইফ মিস্টার বেনেট মেক্স দিস ভিজিট, দেন মিস্টার বিংলে ক্যান রিটার্ন টু ভিজিট অ্যান্ড মিট দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি ইনক্লুডিং দ্য ডটার্স। বলা হচ্ছে যদি শুরুতেই মিস্টার বেনেট ওই মিস্টার বিংলের বাড়িতে যায়, তার সাথে দেখা করে, তাহলে মিস্টার বিংলেও একটা সময় তাদের বাড়িতে আসবে, এবং তাদের বাড়িতে আসলেই সবার সাথে পরিচিত হয়ে যাবে, বিশেষ করে তাদের মেয়েদের সাথে। Mrs. Bennet is very eager because she wants to secure good marriage for her daughter. মিসেস বেনেট সে খুবই আগ্রহী কারণ সে চায় তার মেয়েদের একটা ভালো বিয়ে হোক। She knows that marrying a wealthy man like Mr. Bingley will bring happiness and stability for her family. সে জানে যে এই মিস্টার বিংলের মতো এরকম সম্পদশালী কারোর সাথে যদি বিয়ে দিতে পারে তার মেয়েদের, তাহলে এটা তাদের ফ্যামিলিতে একটা স্থিরতা আনবে, স্ট্যাবিলিটি আনবে, এবং একই সঙ্গে সুখ নিয়ে আসবে। পাঁচটা জামাই যদি বড়লোক হয়ে যায় তাহলে ওই ফ্যামিলির আর কিছু লাগে বলো? এরকম তোমরাও এক্সপেরিয়েন্স করেছো হয়তো, বা এরকম আছে কিন্তু আমাদের চারিপাশে, আমাদের সারাউন্ডিং এও এরকমটা আছে। সো শি কিপস আর্জিং মিস্টার বেনেট টু মেক দ্য ভিজিট, সুতরাং সে সবসময়ের জন্যই মিস্টার বেনেটকে পুশ করতেছে আর কি, যে যাও ওর সাথে যা দেখা করো, হোপিং দ্যাট ইট উইল লিড টু এ ম্যারেজ বিটুইন ওয়ান অফ হার ডটার্স অ্যান্ড মিস্টার বিংলে, এবং সে আশা করতেছে যে এর ফলেই একটা বিয়ে হবে তাদের মেয়েদের ভেতরে কারো একজনের সাথে মিস্টার বিংলের। আচ্ছা, তো এই হচ্ছে এটার আহ, আলোচনা। আচ্ছা, আর দুইটা আছে, এই দুইটার ভেতরে একটা একটা আমি আলোচনা করি, কারণ আমার চোখ একবার বন্ধ হয়ে যাচ্ছে, আমি এনার্জি পাচ্ছি না এরকম একটা। তোমরা আমার কথা শুনলে হয়তো বুঝতে পারতেছো। হোয়াই ডাজ মিস্টার বেনেট সো ডেসপারেট টু সি হার ডটার্স ম্যারেজ? আচ্ছা, কেন মিসেস বেনেট সে তাদের মেয়েদের বিয়ে দিতে চাচ্ছে? কারণ সে চায় সবাই যাতে সুখে থাকুক, তাই না? এটার প্রথমে যে একটা কারণ দেখানো হয়েছে, দ্বিতীয় কারণটা হচ্ছে সেকেন্ড বা থার্ড, এখানে সেকেন্ড কারণ। এটা একটু তোমরা পড়ে নিও লাস্টলি এটা। আমরা এটাও দেখি, ডেসক্রাইব শার্লটস ভিউ অন ম্যারেজ, এটা পড়ি। Charlotte Lucas in Pride and Prejudice thinks marriage is very important. শার্লট লুকাস প্রাইড এন্ড প্রেজুডিসের ভেতরে সে মনে করে যে বিয়েটা খুবই গুরুত্বপূর্ণ। She believes that marriage is a practical decision, not just about love. সে মনে করে যে বিয়েটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয়, বাস্তব ডিসিশন, বাস্তব সিদ্ধান্ত, এটা শুধুমাত্র ভালোবাসার বিষয় না। Charlotte thinks that finding a husband who can provide for her
ইজ ক্রুশাল। শার্লট মনে করে যে একটা হাজবেন্ডকে খুঁজে বের করা বা একটা হাজবেন্ডকে বিয়ে করা, এইটা মানে যে যে হচ্ছে ভালো প্রোভাইড করতে পারবে, যে ভালো মানে সংসারটা চালাইতে পারবে বা টাকা পয়সা দিতে পারবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এক কথায় একটা সম্পদশালী হাজবেন্ডকে খুঁজে বের করা বা বিয়ে করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। She doesn't believe in waiting for true love or a perfect match. সে এইটাতে বিশ্বাস করে না যে সত্যিকারের ভালোবাসা বা 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 একটা পারফেক্ট ম্যাচ হতে হবে, এইটাতে সে বিশ্বাস করে না। সে মনে করে টাকা পয়সা আলা একজন হলেই হলো। ইনস্টেড she thinks it's smart to marry someone who can offer stability and security. বরং সে মনে করে যে এটাই স্মার্ট, যে কাউকে এমন কাউকে বিয়ে করা যাকে বিয়ে করলে স্ট্যাবিলিটি আসবে, স্থিরতা আসবে এবং সিকিউরিটি আসবে। মানে এক কথা টাকা পয়সা ভাত কাপড়ের অভাব হবে না, এরকম এরকমটা চিন্তা করলে হলো। এখানে ম্যাচিং এর কোনো বিষয় না। আমি সুন্দরী আরেকজন খারাপ, অথবা আমি লম্বা সে খাটো, এইসব চিন্তা ভাবনার কোনো কারণ নাই, সেটা সে মনে করতেছে। Charlotte knows that women in her time often rely on marriage for their future happiness and well-being. শার্লট বিশ্বাস করে যে তাদের ওই সময়টাতে আহ, মেয়েরা ডিপেন্ড করে আর কি বিয়ের উপরে, তাদের ভবিষ্যৎ সুখ এবং ভবিষ্যতে ভালো থাকার বিষয়, ভবিষ্যৎ কল্যাণের জন্য বিয়েটার উপরে ডিপেন্ড করে। সুতরাং এইটার উপরেই মানুষের ফোকাস রাখা উচিত, এটা এটা আমাদের শার্লট সে মনে করে। সো she decides to marry Mr. Collins even though she doesn't love him. সুতরাং সে মিস্টার কলিন্সকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। মিস্টার কলিন্স হচ্ছে ওই যে তোমার ডার্সির কাজিন, তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, এবং যদিও তাকে সে ভালোবাসে না। She sees him as a suitable husband because he has a good job and a home. সে তাকে একজন উপযুক্ত হাজবেন্ড বলে মনে করে কারণ তার একটা ভালো চাকরি আছে এবং একটা বাড়ি আছে। Charlotte's view on marriage shows the realities of her society. Charlotte views on marriage, শার্লট বিয়েটাকে দেখে, shows the realities of her society। আচ্ছা আমি এটা পুরোটা পড়ে বলতেছি। Charlotte's view on marriage shows the realities of her societies where women's choices and opportunities are limited। আচ্ছা, বিয়ের ব্যাপারে শার্লটের যে দৃষ্টিভঙ্গি সেইটা দেখায় যে ওই সমাজের বাস্তবতা এবং যেই সমাজটাতে মেয়েদের পছন্দ এবং সুযোগ সুবিধা খুবই লিমিটেড, এইটাকেই দেখায়। অর্থাৎ তার বিয়ের প্রতি দৃষ্টিভঙ্গিটা এরকম হওয়ার কারণ হচ্ছে ওই সমাজে মেয়েদের অত অপরচুনিটি ছিল না, অত চয়েস করার স্বাধীনতা ছিল না। সুতরাং টাকাওয়ালা সম্পদশালী পেয়েছে আর ম্যাচিং ট্যাচিং এর কথা চিন্তা না করে সে বিয়ে করে নিয়েছে। She chooses to prioritize practicality over romantic feelings। আচ্ছা, সে পছন্দ করে নিয়েছে, সে প্রায়োরিটাইজ করেছে, অগ্রাধিকার দিয়েছে বাস্তবতাকে রোমান্টিক ফিলিংস এর উপরে। অর্থাৎ রোমান্টিক ফিলিংস কে সে প্রায়োরিটি না দিয়ে সে প্রায়োরিটি দিয়েছে তোমার হচ্ছে প্র্যাকটিক্যালিটিকে বা বাস্তবতাটাকে। বিকজ কারণ she understands the importance of financial security and social status future for her future। কারণ সে বুঝতে পেরেছে যে ফিউচারের জন্য তার সামাজিক মর্যাদা এবং টাকা পয়সা সংক্রান্ত যে নিরাপত্তা সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সে বুঝতে পেরেছে, এবং সেজন্যই সে এই বাস্তবতাটাকে প্রায়োরিটাইজ করেছে। আচ্ছা, আরেকটা আছে, এটা আমি আজকে আর পড়ে দিচ্ছি না, আমার খুব ক্লান্তি ভর করেছে আর কি। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, সামনের দিনে তোমরা কি এইটার উপরেই ব্রড কোশ্চেন পড়বা এখনই, নাকি আমরা আরেকটা গল্প পড়ে আবার শর্ট আর ব্রিফ পড়ে আসবো? আমাকে একটু মতামত জানাও।
স্যার ব্রড পড়ান। আচ্ছা, আরো কেউ বলো। জি স্যার, একটা গল্পের একবারে বর্ড শেষ করলে ভালো হতো। আচ্ছা এখন ঠিক এটার আছে। আইডিয়া ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ব্রডটাও শেষ করে ফেলবো, যাতে আমাদের পুরো প্যাকেজটা কমপ্লিট হয়ে যায়, তাই তো? এটা করলেই ভালো হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে সামনের দিনে আমরা এইখান থেকে ব্রড করব। আমরা এটা এটা সাজেশন আমি তোমাদেরকে দিয়েছি, সাজেশনটা দেখে আছি। স্যার আমাদের ক্লাস কয়টা হয়েছে এ পর্যন্ত? মানে আমি আজকে নতুন তো। আজকে দিয়ে মনে হয় তিনটা কি চারটা হলো। চারটা। আচ্ছা, আমরা 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 কোন ইয়ার আমরা? স্যার নিউ ফোর্থ ইয়ার। নিউ ফোর্থ ইয়ার। আচ্ছা, নিউ ফোর্থ ইয়ার আমি এটা সাজেশন করেছি, সাজেশনটা এখানে আপলোড দেওয়া হয়নি। আমি সাজেশনটা বের করতেছি, দাঁড়াও। স্যার পিডিএফটা আবার একটু দিলে ভালো হতো, আগের মেসেজ গুলো পাচ্ছি না তো। হ্যাঁ, দিব, সবই দিব, সবই দিব। আমি এই যে অসুস্থতার কারণে একটু এলোমেলো হচ্ছে, আর জি কেবল স্যার। শুরু হচ্ছে তো। স্যার সব পিডিএফ আচ্ছা, সবকিছুই দিয়ে দেবো। আমরা আমরা সামনের দিন তাহলে, আমরা সামনের দিন তাহলে পড়বো হচ্ছে এই যে এইটা আমি অলরেডি করে ফেলেছি সাজেশন, শুধু আপলোড দেওয়া বাকি আছে, আপলোড দিয়ে ফেলবো। এই যে এইটা, এখান থেকে আমরা একটা বা দুইটা, হয়তো এই দুইটা পড়বো। আবার যদি দেখা যাচ্ছে একটাই, যদি নোটটা বড় হয় তখন তাহলে একটা পড়বো। আমরা আমরা এটা সামনের দিন পড়বো তাহলে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এবং তোমরা বিশ্বাস রাখতে পারো এর ভেতর থেকে কমন পড়ে যাবে, হ্যাঁ। তোমরা এই সাজেশন গুলোই ফলো করো, কমন পড়ে যাবে। এবারও কমন পড়েছে সব। এখন পর্যন্ত তোমরা কয়েকটা পরীক্ষা হয়েছে, দুইটা না তিনটা, সবই কমন পড়েছে। আচ্ছা, আরো কিছু স্যার, বলার থাকলে বলতে পারো। স্যার পার্ট বি এর সাজেশনটাও কি দেওয়া হয়েছে? হ্যাঁ, এই যে এখানে নিচে পার্ট বি এর সাজেশন। হ্যাঁ, এই পার্ট বি এর সাজেশন থেকেই আমি প্রশ্নগুলো তোমাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, ওকে আমি স্যার। আমি এগুলো কপি করেই ওই যে ওখান থেকে পড়াচ্ছি। সমস্যা নেই, আমরা একটাও বাজে আলতু ফালতু পড়বো না, হ্যাঁ। আমরা জানি আমরা ফোর্থ ইয়ার, আমাদের এই নলেজ গুলো আর জীবনে কোনোদিন কাজে লাগবে না। তুমি তোমার বাস্তব লাইফে, জব লাইফে যখন যাবা, এগুলো কোনোদিন কাজে লাগবে না। আমরা শুধু এখানকার জন্যই পড়বো। তো টিচাররা অনেক সময় বলে লিটারেচারে মজা নাও, এই নাও সেই নাও, ওইসব মজা কোনো কাজে লাগে না। কারণ তোমরাই আলটিমেটলি এখান থেকে পাশ করে গিয়ে কেউ ব্যাংকে ঢুকবে, কেউ ঢুকবে হচ্ছে ওই বিসিএস ক্যাডার হয়ে হয়তো অন্য কোনো লাইনে। অনেকেই পুরুষ মানুষরা চলে যাবে মার্কেটিং এ। কিছু আছো ওই প্রাইমারি স্কুলের ম্যাডাম হবে, টিচার হবে। তো এগুলার জীবনে কাজে লাগবে না। তো অত রস নিতে গেলে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায়। আমি দেখেছি, আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি, খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু এই সাহিত্যের রস নিতে গিয়ে ফোর্থ ইয়ার শেষ হয়ে গেছে, পাশ করতে পারেনি, লাস্টে ক্যারিয়ারে সাফার করতেছে এখন। তো সাহিত্যের রস পড়েনি বা এগুলো যেটা ভালো লাগবে নোট করে রেখে দাও, যখন চাকরি পেয়ে যাবা, হ্যাঁ, ভালো চাকরি পেয়ে যাবা, চাকরি থেকে এসে বিকেল 5টার সময় 8 ঘন্টা অফিস করে এসে একটা এই প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মেইন টেক্সট কিনে নিয়ে এসে এবার পড়া শুরু করে দেবো, তখন পড়বা। এখন রস নিতে যাও না। আর এখন এটা তো তোমাদের নিউ ফোর্থ ইয়ারে উঠলাম মানে, তোমাদের যাদের বিসিএস টার্গেট আছে, বিসিএস এ ভর্তি হয়ে যাও। আমার রেকমেন্ডেড একটা ইয়ে আছে, ওই যে কনফিডেন্স নামে একটা কোচিং সেন্টার আছে না বিসিএস এর, ওইটাতে ভর্তি হতে পারো। ওইখান থেকে আমাদের অনেকগুলো ফ্রেন্ড বিসিএস ক্যাডার হয়েছে। আর যে যে লাইনে যাবা, হ্যাঁ, সে সে লাইন নিয়ে এখন থেকেই একটু করে চিন্তা ভাবনা করো। ফোর্থ ইয়ারে রেজাল্ট করা অত কঠিন না, যদি ফ্রি হ্যান্ড রাইটিংটা তোমাদের থাকে। ফোর্থ ইয়ারে খাতাগুলো অত বেশি কঠিন করেও দেখে না টিচাররা। থার্ড ইয়ারে যতটা কঠিন করে খাতা দেখে, ফোর্থ ইয়ারে অত কঠিন করে খাতা দেখে না। তোমরা যা লিখে দিয়ে আসবা দেখবা যে মার্কস, ভালো মার্কস পেয়ে গেছো। ফোর্থ ইয়ার মাস্টার্স এগুলো তত কঠিন করে খাতা দেখে না। তো এই জন্য এখন থেকেই চাকরির প্রিপারেশনটাকে নিতে থাকো। আর আরেকটা জিনিস, চাকরির 5 বছর প্রিপারেশন নিলে ভালো চাকরি পাওয়া যায়। তোমাদের অনেকেই আছে অস্থির হয়ে যাওয়া, ভাই রে আমার তো 1 বছর হয়ে গেল এখনো চাকরি পেলাম না, বাড়ি থেকে এটা সেটা বলবে। কিন্তু দাঁতে দাঁত কামড়ে রেখে যদি
তিন বছর আর কি, 3 বছর প্রিপারেশন নিতে থাকবা। 3 বছর পরের থেকে দেখবা যে তুমি 5টা পরীক্ষা দিচ্ছ, 2টাতে চাকরির হচ্ছে ইয়ে চলে আসতেছে, মানে মনোনয়ন পেয়ে যাচ্ছ। আর টানা 5 বছর যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে 5 বছর পর থেকে দেখতেছো তুমি 10টা পরীক্ষা দিয়ে 7টাতে চাকরি হয়ে যাচ্ছে। কোনটা থেকে কোনটা নেব, বিসিএস হয়ে যাবে অনেকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ছেলে পেলে এই ধৈর্যটা ধারণ করতে পারে না, যার জন্য হয় না। এখন আমাকে বলতে পারো যে আপনি কি করছেন। আমার আমার সত্যি কথা হচ্ছে যে আমি আমার লাইফে কোনো দিন কোনো সরকারি চাকরির অ্যাপ্লাই করিনি। আমার আগে থেকেই আইটিতে ঝোঁক, আমি আইটিতেই একেবারে শুরু থেকেই। তো এইটা হচ্ছে আমার আমার ইয়ে। আমি কোনোদিন কোনো সরকারি চাকরি, কোনো বিসিএস টিসিএস কোনো কিছু করিনি। একবার এক বন্ধুর পাল্লায় পড়ে আমি ওই ইয়ে দিয়েছিলাম, নিবন্ধন দিয়েছিলাম। তাও নিবন্ধনের প্রিলি দিয়েছিলাম, পরে আর রিটেন টিটেনের কাগজপত্র জমাও দেইনি, দিওনি। তো আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্সটা দেখেছি, আমার যে ফ্রেন্ড গুলো 5 বছর ওয়েট করেছে তাদের সবারই বিসিএস হয়ে গেছে। আর যে ফ্রেন্ড গুলো মিনিমাম 3 বছর পড়েছে তাদের সবার সরকারি চাকরি হয়েছে। আর যারা এই তার চাইতে কম পড়াশোনা করেছে তাদের ওই যে অনেকেই এখন দেখা যাচ্ছে যে ইংরেজিতে পড়েছে কিন্তু গিয়ে দেখা যাচ্ছে ওই কি বলে ঔষধ কোম্পানিতে কাজ করতেছে, তারপরে অন্যান্য বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেছে। তো একটু দাঁতে দাঁত কামড়ে রেখে যদি থাকতে পারো, যে যা বলতেছে বলুক, 4th ইয়ারে উঠেছো এখন, নিজের টাকা পয়সা নিজে একটু ইনকাম করে, ছেলেদের কথা বলতেছি, নিজের টাকা, মেয়েদের ক্ষেত্রেও করতে পারো, নিজের টাকা পয়সা নিজে একটু ইনকাম করে প্রাইভেট প্রাইভেট পড়িয়ে টিউশনি করিয়ে কোচিং এ ক্লাস নিয়ে যদি 3টা বছর পড়াশোনা করতে পারো, এরপরে চাকরি বাকরির আর মানে প্রথম দিকে হবে না, হতাশ হওয়া যাবে না। আমার শুধু এই কথাটাই মনে রাখো যে আমার 3 বছর তো হয়নি এখনো, পড়াশোনা করবা, এরপরে দেখবা যে ওই যে বললাম যে 2টা ফর্ম তুলেছো, 3টা ফর্ম তুলেছে, 2টাতে চাকরি হয়েছে, এরকমটা হবে। এই যে আমার এলাকার এক ছোট ভাই, এই গত গত রোজার ঈদের মধ্যে এসেও আফসোস করতেছিল যে ভাই এত চাকরির পরীক্ষা দিচ্ছি, চাকরি হচ্ছে না। এই গত সপ্তাহে এসে বলতেছে ভাই এখন তো 2টাতে চাকরি হয়েছে, আমি কোনটা থেকে কোনটা করব। তো বলতেছে আরো 2-3টাতে দেওয়া আছে, ওগুলাতে তো হতে পারে, আমি কোনটাতে জয়েন করবো। আমি বললাম যে জয়েন করতে থাকো, একটা থেকে আরেকটা দরকার সুইচ করবা পরবর্তীতে। তো এই জন্য 4th ইয়ারটাই হচ্ছে প্রিপারেশন নেয়ার সময়। যাদের একটু ভালো রেজাল্ট আছে, আরো ভালো রেজাল্ট করব, এই রেজাল্ট কোনো কাজে লাগবে না, হ্যাঁ। তুমি 3 পয়েন্ট পেলে কিনা, 3.35 পেলে কিনা, এইসব কোনো কাজে লাগবে না। তো মোটামুটি একটা রেজাল্ট থাকলেই তুমি চাকরির জন্য ঝাঁপায় পড়ো। আর সবসময় সরকারি চাকরির জন্য ঝাঁপায় পড়বা, কারণ সরকারি চাকরির দিন শেষে একটা ভ্যালু আছে। বিসিএস নিয়ে ট্রাই করবা, তাহলে বিসিএস নিয়ে ট্রাই করলে অন্য সব চাকরি তোমার জন্য ইজি হয়ে যাবে। আর তুমি যদি নাওই প্রিপারেশনে নাও হচ্ছে তোমার হচ্ছে প্রাইমারি এডুকেশনের, প্রাইমারি টিচার হওয়ার, তাহলে তো আর তুমি ইয়া হতে পারবা না। বিসিএস দিয়ে লাভ নেই, তোমার দ্বারা জীবনেও সম্ভব না। কিন্তু বিসিএস নিয়ে যদি প্রিপারেশন নাও, বিসিএস যদি নাও হয় তাও দেখবা নিচের অনেক পদ, অনেক ইয়ের চাকরি তোমার হয়ে যাচ্ছে, সেকেন্ড ক্লাস চাকরি হয়ে যাচ্ছে। তো প্রিপারেশনটা সময় সব সময়ের জন্য বড় রাখবা। আচ্ছা, সরি তোমাদেরকে যদি জ্ঞান দিয়ে ফেলি আর কি, আমি আমি জ্ঞান জ্ঞান দেওয়ার কাজ করি না, আমি শুধু পড়াই। আচ্ছা, এখন বলো তোমাদের কিছু বলার থাকলে, নইলে শেষ করে দিই। আর তোমাদের নেক্সট ক্লাস রবিবারে হবে, মানে শিডিউল, রুটিন অনুযায়ী আর কি। কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার আগের 4টা ক্লাস বা 3টা ক্লাস আমি মানে পাবো ওই হ্যাঁ, লিংকে পেয়ে যাবো। ঢুকলে? হ্যাঁ, ওই লিঙ্কে 2টা আপলোড দেয়া আছে। আর আচ্ছা। বাকিগুলো আমি দিয়ে দেবো, আমি এই 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো। আমি একটু অসুস্থতার কারণে আমি কাজগুলো করতে পারতেছি না। জি আমি যে স্যার, জি 2 দিন স্যার। রাজশাহী থেকে আসলাম। জি স্যার, আমিও রাজশাহীতেই থাকি, রাজশাহী কলেজে পড়ি। আচ্ছা, আমিও তো রাজশাহী কলেজে পড়েছি। জি স্যার। তো টেনশন করো না, ইনশাল্লাহ সবই পেয়ে যাবা। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।